বিয়ের প্রায় 2 মাস হয়ে গেছে। বাসর রাতের পরে আমি আমার স্বামীকে দ্বিতীয়বারের জন্য দেখিনি এবং আমাদের মাঝে কোনো রকম যোগাযোগও হয়নি। নিজের প্রিয় বান্ধবীর এমন জটিল শিকার উক্তি পেয়ে সত্য হয়ে গেলেন আশা। তো শাশুড়ি শ্বশুর এই নিয়ে কিছু বলেনি? কি বলবে? শিমু প্রশ্নের বদলে প্রশ্ন করার কিছুটা রুদ্ধ হলো আশা। মেয়েটা চিরকালই এমন কখনো কোনো কিছুই পরিষ্কার করে বলে না। দেখ শিমু, তোদের মধ্যে কি কিছু হয়েছে? আমি এইসব কিছু জানি না আশা। লোকটাকে আমি বিয়ে করার মাত্র একবার দেখতে পেয়েছিলাম। তুই তো জানিস ঘরোয়াভাবে আমাদের বিয়েটা সম্পূর্ণ হয়। আমরা একে অপরকে যেখানে ভালো করে চিনতাম না সেখানে ঝামেলা কেমন করে হবে বলতো? তুই আঙ্কেল আন্টিকে এই ব্যাপারে কিছু বলিসনি? না, এখনো কিছু বলিনি। বিয়ের পরে ফেরুনিতে আমার স্বামী না গেলেও আমার শাশুড়ি আমাকে নিয়ে যায়। শাশুড়ি বাবাকে জানায় হঠাৎ কাজ পড়ে যাওয়া সাফওয়ান বিদেশে গেছে, আসতে কিছুদিন সময় লাগবে। তুই তবু কেন তাদের সত্যটা বলিস না শিমু? আমাদের আর্থিক অবস্থা তো জানা। আশা এখন যদি আমি বাপের বাড়ি ফিরে যাই বাবার কষ্ট হয়ে যাবে। ওর থেকে আমি বেশ আছি, দুবেলা ভালো খাবার পোশাক সব তো পাচ্ছি। কার সাথে কথা বলছো বৌমা? শাশুড়ির কণ্ঠ শুনে চোখের কোণে বেয়ে গড়িয়ে পড়া পানি দ্রুত মুছে নেয় শিমু। আশাকে রাখছি বলে কল কেটে দিল, পেছন ঘুরে দাঁড়ায়। না আম্মা, তেমন কারোর সাথে না, ও ভালো। তো শোনো, তোমার যেটা বলতে এসছি সেটা শোনো। আয়ান আজকে দুবাই থেকে ফিরবে, তাই আমি চাইছি তুমি আর আমি মিলে নিজের হাতে কিছু রান্না করব। যেহেতু ও তোমার ছোট দেওয়ার, তুমি পারবে? জি আম্মা। লায়ালা ছেলের বউয়ের কথায় প্রসন্ন হয়ে চলে গেলেন। আয়ানকে শিমু কখনো বাস্তবে দেখেনি। 2-1 বার তার ননদ অনিকা আয়ানকে দেখিয়েছে ছবিতে, আর ভিডিও করে একবার কথা হয়েছে। শ্বশুরের ব্যবসার কাজে দুবাই থাকে আয়ান, তাই সে বিয়েটা হট করে হয়ে যাওয়ায় সে সেখানে উপস্থিত ছিল না। ব্যাস, আয়নের ব্যাপারে সে এতটুকুই জানে। শিমু তার কোমর পর্যন্ত চুল হাত খোপা করে মাথায় ওড়না পেঁচিয়ে রান্নাঘরের দিকে ছুটল। যাওয়ার পথে তার দিদি শাশুড়ি রাজিয়া বেগমের সাথে দেখা হলো। মহিলা যদিও শিমু খুব একটা পছন্দ করে না, তবু শ্রদ্ধার খাতিরে শিমু তাকে জিজ্ঞেস করলো, দাদি আপনার কি কিছু লাগবে? রাজিয়া বেগম মুখ কালো করে বললেন, আমার কিছু দরকার নেই, তবে দেখো স্বামীকে পটাতে না পেরে দেবরকে পটিও না। মহিলার কথা শুনে এক মুহূর্তে অন্তর বিষিয়ে উঠল শিমু। কতটা নিজ মানসিকতা সেটা শিমু বুঝতে পারল। রাজিয়া বেগম বিয়ের পরের দিন থেকে কেন অজানা কারণে তাকে সব সময় কটু কথা শোনায়। নিজের কষ্টকে নিজের বুকেই মাটি চাপা দিয়ে রান্নাঘরের দিকে ছুটল শিমু। শাশুড়ির হাতে হাতে কাজ করতে করতে প্রায় সন্ধ্যা লেগে গেল তার। তাই কাজ শেষে ফ্রেশ হতে সে নিজের জন্য ভারতকৃত কক্ষে চলে গেল। সে প্রায় 30 মিনিট নিয়ে গোসল সেরে মাগরিবের নমাজ পড়ে কিছু বই পড়ছিল শিমু। ভাবে ভাবে দ্রুত আমার সাথে নিচে চলো, দেখো কে এসেছে। অনিকার কথায় দ্রুত চা নামাজ ভাজ করে অনিকার সাথে নিচে এলো শিমু। যদিও সে জানতো আজকে তার দেবর আসার কথা, কিন্তু দেবরের সাথে নিজের স্বামীকে দেখে ভীষণ অবাক হয়ে গেল সে। অস্পষ্ট স্বরে বলল, সাফওয়ান। পরিস্থিতি অনেকটা জটিল হয়ে উঠল। চারিদিকে গুমর পরিস্থিতি বিদ্যমান। সকল নিস্তব্ধতাকে ভেঙে দাদি দৌড়ে চলে গেল তার 2 আদরে নাতিদের কাছে। এমনিতে ওই মহিলা যদিও ভালো করে হাঁটতে পারে না, কিন্তু তার আদরে নাতিদের দেখলে তার যেন 10 বছর কম হয়ে যায়। সাপুয়ার, কই ছিলি? পরের মায়ের জন্য তুই কেন বাড়ি ছাড়বি? আবারও রাজিয়ার কথায় শিমুর মন তিক্ত হলো। সাফওয়ান চলে যাওয়ার পিছনে সে তো দায়ী নয়, তবে প্রতিবার তাকে কেন দায় দেয় এই মহিলা? শিমু শ্বশুর শান্ত দৃষ্টিতে 2 ছেলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, তোমরা ফ্রেশ হয়ে খেয়ে নাও, আমি কাল সকাল 10টায় তোমাদের সাথে কথা বলবো। শিমু শ্বশুর আলতাফ শান্ত মস্তিষ্কের একজন ব্যক্তি, তাই তিনি এই জটিল পরিস্থিতির সালাম দেওয়ার জন্য কিছুটা সময় নিলেন। আলতাফ তার শেষ কথা করে নিজের কক্ষে চলে গেলেন। লাইয়া বেগম বুঝতে পারলেন তার স্বামী তার ছেলের প্রতি ভীষণ রাগান্তিক, কিন্তু সাফওয়ান কান্ত থাকায় কিছু বললেন না। তার ছেলে যতই অপরাধ করুক না কেন, শিমুর নিজেকে এখানে বড্ড বেমান লাগছে। তার তথাকথিত স্বামী তার দিকে এই পর্যন্ত একবারের জন্য তাকায়নি। আয়ান শিমুর অস্তিত্বরা কিছুটা আঞ্চাত করে। ভাবি, আপনি দূরে কেন দাঁড়িয়ে আছেন? ভাইয়ের সামনে এসে দাঁড়ান। যদি আয়ান শিমুর অস্তিত্বটি কমানোর জন্য বলেছিলেন, কিন্তু শিমুর মাঝে
অস্বস্তি কমার বদলে কয়েক গুণ বেড়ে গেল। রাজিয়া বেগম শিমুর দিকে মুখ বেঁকিয়ে বলল, ওই যে মেয়ে, স্বামীর কদর তো বুঝে না, ও কি করে স্বামীর কদর করবে? লাইয়া শাশুড়ির প্রতি ক্ষিপ্ত কণ্ঠে বলেন, আপনার নাতি সেরকম কদর দেওয়ার স্বামী না। অন্যের মেয়ের জন্য নিজের ছেলেকে কথা শোনায়ও না। লাইয়া, আপনিও নিজের নাতির দোষ ঢাকাতে আসবেন না। আয়ান তোর ভাইকে নিয়ে ঘরে যা। আয়ান সাফওয়ানকে নিয়ে ঘরে চলে গেল। শিমু দেখলো তার পাথরের মতো স্বামীর তার পাশ দিয়ে কেটিয়ে চলে যায়। কথা তো বলা দূরের কথা, একবার নিজের বিবাহিত স্ত্রীর দিকে তাকালো না পর্যন্ত। শিমুর চোখের কোনো বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল নিজের জন্য ভারতকৃত কক্ষ চলে গেল। সে তার স্বামীর কক্ষে থাকে না, ইচ্ছে করেই থাকে না। সে মানুষটার প্রতি তার কোনো অধিকারই নেই। তার ঘরের প্রতি অধিকার দেখি কি লাভ? শিমু খাবারগুলো টেবিলে গুছিয়ে রেখে নিজের রুমের দিকে চলে গেল। নিজের ঘরে এসে দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়ালো নিজের কমতি খুঁজতে। মাথায় খোপা চুলে দিতেই কালো কেশগুলো পুরো পিঠ জুড়ে ছড়িয়ে পড়ল। আয়নার সামনে দাঁড়িয়ে থেকে শিমু নিজেকে প্রশ্ন করলো, কি লাভ এই রূপগন্ধি, যে রূপে তার গুণের স্বামীকে মুগ্ধ করতে পারলাম না? নিজের সাথে কথা বলতে বলতে শিমু হাঁটু মুড়ে বসে বসে পড়ল মেঝেতে। চোখ দুটোতে অশ্রুকণার ঝর্ণা শুরু হলো। বরফ যেমন পানির ফোঁটা আকারে পানির ফোঁটা আকারে পতিত হয়ে বৃষ্টিপাতের সৃষ্টি করে, তেমনি শিমুর বুকে যত অভিমান ছিল সব পানির ফোঁটা আকারে চোখ দিয়ে গড়িয়ে পড়েছে। সাফওয়ান দীর্ঘ সময় শেষে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বের হলো। বের হতেই বিছানায় বসে থাকা বোনের দিকে নজর পড়ল। অনিকা ভাইয়ের উদ্দেশ্যে চেঁচিয়ে বলল, ভাইয়া তুমি আসবে বললে না যে? সারপ্রাইজ দিলাম। নিজের কথা শেষ করে টাওয়াল দিয়ে চুল মুছতে শুরু করলো। অনিকা কিছুক্ষণ গালে হাত দিয়ে আবার ভাইকে উদ্দেশ্য করে বলল, কাকে ভাইয়া? সাফওয়ান এবার বোনের কথায় জোরে গান্ডা মারল। অনাস পড়ুয়া ছাত্রী যে এত গাধি হয় সেটা তোকে না দেখলে বুঝতেই পারতাম না আমি। ভাবিও তো অনাসে পড়ে। সাফওয়ান ভুরু কুচকে জিজ্ঞেস করলো, কোন ভাবি? অনিকা ভীষণ মজা পেয়ে সে অনুরূপ ভাবে ভাইয়ের মাথায় গাড্ডা মেরে বলল, অফিসের বস যে এত বোকা হয় সেটা তো তোকে না দেখলে জানতামই না। তুমি এত বড় গাধা যে নিজের বউকে কনিয়ারে পড়ে সেটাও জানো না। নিজের বাক্য সমাপ্ত করে অনিকা দ্রুত ভাইয়ের কক্ষ ত্যাগ করলো। সাফওয়ান এবার হাতের টাওয়াল নামিয়ে টি টেবিলের উপর রাখলো। মনে মনে কিছু একটা ভেবে মুচকি হাসি দিল একবার। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।